আসসালামু আলাইকুম। আসসালাম। কি বলছেন? ওই যে আমি সাদ্দামের মামা স্যার। ও বাদল সাহেব, জি। ওদের ম্যাজিস্ট্রেট কোর্টের কাগজপত্র সব রেডি করছি। জজ কোর্টের ফাইল করবো কাল বা রোববারে। ও এটা আমি তো জানানোর জন্য আপনাকে আগে। আর এটা আর ওই যে কে জন্য আসছিল, যদি করা খরচ দিতে দিয়েছিল, যদি পাঠা যেত, ও ফাইল আচ্ছা। টাইল করতে টাকা লাগে তো কিছু। আমি আসতাম, আমি তো অসুস্থ, আমি এই যে কয়েকদিন ঘরে শুয়ে রয়েছি আশা বস। লাগবে না, ফাইল করে ব্যাপারে তার কিছু ভালো। ওই ও জিজ্ঞেস করে যে বিচার দেওয়ারা 15-20 হাজার টাকা দিতে ফাইলিং এর জন্য। এখন আর যদি আপনার অল্প কিছু টাকা না দেন তাহলে ফাইলটা করবো কিভাবে? 20,000 টাকা কে দিছে? ওই যে বিধানটা দিছে, ও যে তাকে ফাইল মামলা টামলা করার জন্য ফাইলিং এর জন্য দিতেছে। তাহলে আপনাদের তো কিছু টাকা অন্তত দিতে হবে। রাতুলের বাবা না ওরা? আর আপনি বাবা বিধান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। আপনি ওদের আত্মীয় কথা বলে ও কিছু টাকা পারলে হ্যাঁ। পাঠা দেন। আচ্ছা আমি তো আচ্ছা আমি দেখি ওরে বলি, আমি ওর ইডারে ওর বাইরে ছোট কিছু বাইরে। টাকা পাওয়ার ফলে পাঠা দেন, ফাইল করে দিই, হ্যাঁ তারপরে বুঝবেন কি করা আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা। কেমন আছেন? ভালো আছে। বন্ধুরা, আহ, এই ছেলেটা খুবই নিরীহ। বাবা নাই, মা অসুস্থ। এই ছেলেটা ওই যে ফুড সাপ্লাই দেয় আর নিজের খরচপাতিগুলো নিজেই জোগাড় করে, অনেক কষ্ট করে চলে। তার একটা অপরাধ আছে, তার বাড়ি গোপালগঞ্জ। তাকে আপনার ডিবি ধরে নিয়ে আসছে কলেজের গেট থেকে। তো সেখানে একটা ছেলে ভিডিও করছিল, তার মোবাইলটাও কেড়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে সেইটা ডিলিট করে মোবাইলটা পাশে ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা। তারপরে তাকে ধরে নিয়ে গেছে, ধরে আইনে তাকে মামলা দেওয়া হয়েছে আপনার শাহবাগ থানায়। বলা হয়েছে যে শাহবাগ অঞ্চল অর্থাৎ প্রেস ক্লাবের সামনে সে লিফলেট বিলি করতেছিল। এটা হচ্ছে মিথ্যে কথা। সে কোনো রাজনীতি করে না, গরিব মানুষের ছেলে, পেটনীতি করে। আর তাকে আমি নিষেধ করছিলাম যে বাবা রাজনীতি করো না, কারণ এগুলো বড় লোকের ব্যাপার, বড় লোকের যাদের টাকা আছে এটা একটা টাকার খেলা। সে রাজনীতি করে না, আমি জানি। সে আমার সন্তান তুল্য। তো ঠিক সেইভাবেই সে কষ্ট করতেছিল, কিন্তু ওই যে একটাই অপরাধ যে তার বাড়ি গোপালগঞ্জ। আর একটা ছেলে আছে রাতুল, সে মাত্র 4 মাস হয়েছে বাংলা কলেজে ভর্তি হয়েছে, মিরপুর বাংলা কলেজে। সেই ছেলেটাকে, বাচ্চা একটা ছেলে, আর আছে এই আমার ভাগ্নে, সে ইংলিশে 3rd ইয়ারে পড়ে। এই ইংলিশে সাবজেক্ট নেওয়ার কথাও আমি তাকে বলছিলাম যে বাবা আজকাল তো চাকরি পাওয়া কঠিন, গরিবের ছেলে, তুমি তো চাকরি পাবা না, কারণ লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পারবে না। তুমি যদি ইংলিশটা নিয়ে পড়তে পারো তাহলে হয়তো ইংলিশের একটা ভ্যালু আছে, মূল্য আছে। ইংলিশ আর অঙ্কটা বেশ কদর আছে আমাদের সমাজে, কারণ অনেক ছাত্রই এই দুটো বিষয়ে দুর্বল। তো সে আমার কথা শুনছে এবং সে সেভাবেই চলতেছিল। তো তাকে যে ধরে নিয়ে আসা হয়েছে, তাকে আমাদের কেউকে জানায় নাই। আচ্ছা। পরে একটা ছেলে কিভাবে জানি ফোন দিছে তার ছোট ভাইকে। তো ছোটো ব্যাপার আমারে ফোন দিল, মামা তাকে ধরে নিয়ে এসে। পরে আমি বললাম যে কোথায়? পরে কোর্টে গেলাম, ঢাকার যে জনসন রোডের সিএমএম কোর্ট, সেখানে গেলাম। যাওয়ার পরে পুলিশ বলল যে টাকা দেন। কেন? এখানে আছে কি না জানার জন্য টাকা। কত? 200 টাকা দিতে হবে। ঠিক আছে, 200 টাকা দিলাম। কিছু সময় পরে আসার পরে বলো যে না, আসে নাই। ওখানে ডিউটি করতেছিল আলামিন নামে একজন পুলিশ, আর ছিল মোস্তফা নামে একজন পুলিশ। এটা হচ্ছে আপনার 3 তারিখের ঘটনা, 3/2/2024 সালের ঘটনা। ভালো কথা। তো সেখানে নাই। পরে জানলাম যে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে শাহবাগ থানায় গেলাম, শরীর ক্লান্ত, অসুস্থ শরীর আমার।
আমি দীর্ঘ সময় বসে থাকলাম। তারপরে তারা গেল, যাওয়ার পরে ওই বিভিন্ন জনের সাথে কথা বললাম। এরপরে বললাম যে স্যার ও ব্যাপারে ওরা যে ধরে আনছে কি মামলাটা কি, এই কাগজটা পাইতে পারি? বলে না। হ্যাঁ, এক একজনের তুচ্ছ তাচ্ছিল্য আজে বাজে কথাবার্তা বলে, কোনো অফিসারই কথা বলতে চায় না, মূল্যায়ন করে না, রাখেন আইও আসুক। পরে আইও আসলো। পরে তার সাথে বললাম যে দেখেন ও তো আসলে নিরীহ ছেলে, ও তো এই কাজ করতে পারে না। পরে যখন আসলো তখন তাকে জিজ্ঞেস করলাম তুই কি আসলে এই ধরনের কাজ জড়িত ছিলাম? না না, আমি এইসব কাজে জড়িত ছিলাম না, ওরা আমার অকারণে ধরে আনছে। তখন বুঝলাম, তখন বললাম যে স্যার ঘটনা সত্যি, আমি তো জানি সে এগুলো করে নাই, আপনি তাকে একটা মুক্তির ব্যবস্থা করেন। তো বললো যে তাতে আমার কি বেনিফিট, আমি যে তাকে ছেড়ে দেবো তাতে আমার কি বেনিফিট? আমি বললাম যে বেনিফিট দেখেন, ওর তো বাবা নাই, মাটাও অসুস্থ, একটা ভাই আছে, ছোটো ভাই, সেও পড়ে, তো ওদের তো মানে খাবারই জোটে না, টাকা কীভাবে দেবো? তারপরেও তারে কিছু তো দিতে হয় পুলিশকে, জানেন তো তাই না ব্যাপারটা। তারা আমরা কিছু দিলাম, সে নিল এবং সে বলল যে আগামী বৃহস্পতিবার তো আমরা কোর্টে উঠাবো, তার আগে কিছু টাকা দেবেন। ভালো কথা। কিছু টাকার ব্যবস্থা আমরা করার চেষ্টা শুরু করলাম। এর ভিতরে আমি প্রকৃত সত্য বিষয় জানার জন্য গেলাম বাংলা কলেজে, মিরপুর বাংলা কলেজে। তারপরে প্রিন্সিপালের সাথে দেখা করলাম, পরিচয় দিলাম। তা বললো যে হ্যাঁ ঘটনা সত্যি, তারা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছে। আমি বললাম তো সিসি ফুটেজটা একটু দেন। বললো যে না, সিসি ফুটেজ দেওয়া যাবে না, তবে কোর্ট থেকে যদি বলে তাহলে আমরা দিতে পারবো। যাক, উনি মুখে মুখে সহযোগিতা করলেও প্র্যাকটিক্যালি সহযোগিতা করলেন না। ভালো কথা। তারপরে ডিপার্টমেন্টে গেলাম, দেয় বললাম, তারাও খুব দুঃখিত, বললো যে হ্যাঁ আমরা খুব দুঃখিত, কারণ ছেলেটার মধ্যে নিরীহ। তারপরে তার বন্ধুদের সাথে দেখা করলাম, তারা বললো যে আমরা পত্রিকা, আমাদের এখানকার ছোটো একটা পত্রিকা আছে কলেজ পক্ষ থেকে, বাংলার খবর আর কি, বাংলা কলেজের খবর আর কি, বাংলা খবর। তো সেই পত্রিকায় এর প্রতিবাদ করা হয়েছে, হ্যাঁ, এবং অন্যায়ভাবে নির্দেশ গেছে সেই ব্যাপারেও আলোচনা করা হয়েছে। বিভিন্ন বন্ধুরা বিভিন্ন ফেসবুকে, হ্যাঁ, ইউটিউবে বিভিন্ন ধরনের তথ্য করছে, কিন্তু এগুলো কার কি দেখে। সেখান থেকে যখন তারা সিসিটিভি দিল না, তারপরে ওইখানে বাংলা কলেজের সামনে যে দোকানগুলো আছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি আপনারা জানেন? বললো হ্যাঁ আমরা জানি যে এখান থেকে ধরে নিয়ে গেছে। সেগুলোর ভিডিও আমার এই চ্যানেলে আছে, যে যেখানে আমি কথা বলতেছি এখানে সেই ভিডিওটা আছে, আমি রেখে দিই সংগ্রহ করে। অবশ্য সেগুলো গোপনে ধারণ করা, সেই ভিডিওগুলো গোপনে ধারণ করা। যাই হোক, সেখান থেকে আমি চলে আসলাম তথ্যপত্র নিয়ে, এবং ওই যে পত্রিকার যে সামান্য অংশ ওইটা, এবং অন্যান্য বন্ধুদের যে তথ্য প্রমাণ, ছবি, সবগুলো নিয়ে এসে আমি আবার ওই যে ইসে মামলার আয়ও তাকে দিলাম। বললাম যে দেখেন ও তো নিরীহ ছেলে না, ওকে একটু ছাড়ার ব্যবস্থা করেন। তা বলো আচ্ছা ঠিক আছে দেখতেছি। এরপরে আমি গেলাম পত্রিকা অফিসে, পরদিন গেলাম পত্রিকা অফিসে। পত্রিকা একটা সাংবাদিক, একটা টিভি চ্যানেলের যে অল ইন অল যিনি চেয়ারম্যান, তার কাছে গেলাম। ওই চেয়ারম্যান আবার ফোন দিল ওসি সাহেবকে, তো ওসি সাহেব তাকে চেনে, অর্থাৎ সেই টিভি চ্যানেলের চেয়ারম্যানকে চেনে। বলো যে আচ্ছা ঠিক আছে আমরা বিষয়টা দেখতেছি এইভাবে। তো সেখানেও লস, ওসিও কোনো কিছু করলো না, আইও কিছু করলো না। এরপরে আমরা ওই যে পুলিশ অফিসার বললো যে আপনারা কিছু করেন, তো আমরা সেই করলাম, সেভাবে করলাম। কিন্তু আমরা যখন বৃহস্পতি কোর্টে গেলাম, ওই কাগজ তো আমাদের কাছে দেয় না, বা কী লেখছে তাও দেয় না, কে বা কী বা কারা কীভাবে লেখছে কিছু আমরা জানি না। হঠাৎ করে দেখলাম যে সেখানে আবার আপনার রিমান্ডের জন্য আবার আবেদন করা হয়েছে আর কি, এরকম তো বিষয়টা আর কি। তবে আমরা এটুকু জানি যে তার প্রতি কোনো এই টর্চারিং করা হয় নাই, বা তাকে মানে কোনো করা হয় নাই, শাস্তি দেওয়া হয় নাই, বা মারামারি করা হয় না। আমরা ভয় পাইছিলাম যে মাইটটা দেয় কিনা, যেহেতু গোপালগঞ্জের ছেলে, এই আর কি। যাক, আল্লাহর ইচ্ছা সেটা হয় নাই। পরে বৃহস্পতিবার আমরা কোর্টে গেলাম, সেখানে নামঞ্জুর ম্যাজিস্ট্রেট একজন মহিলা ছিল, একজন মহিলা ম্যাজিস্ট্রেট, সে এটা নামঞ্জুর করে দিল এবং কোর্টে পাঠাই দিল আর কি।
তো তারপরে আমি গেলাম ইসে ডিবি কার্যালয়ে যোগাযোগ করলাম। ডিবি কার্যালয়ে বলা হলো যে সেখানে এটা তো আমাদের কোনো হাত না, এটা হচ্ছে সরকারি কাজ। এই সরকারি কাজ বলতে এখানে আপনার বিএনপির যে ছাত্র বিষয়ক সম্পাদক, তার নাম হচ্ছে আখতারুজ্জামান বকুল। তো আখতারুজ্জামান বকুল সে হচ্ছে এখানকার মানে সেই এটাকে মানে মেনটেন করছে, সেই ধরাই দিচ্ছে। যেহেতু ওই যে গোপালগঞ্জের অপরাধ, অথচ সে কিন্তু গোপালগঞ্জের ছেলে না। পরে যেহেতু আমি খুবই নিরীহ এবং আমি একজন ইসলামিক স্টাডিজে মাস্টার্স করা, আমি একজন কারি, আমার বড় বোন হাফেজ, অর্থাৎ আমার যে ভাগ্নেকে ধরে নিয়ে গেছে তার মা হলো হাফেজ, আমার ছোটো ভাই মাওলানা, আমরা নিরীহ প্রকৃতির মানুষ এবং ধর্মভীরু মানুষ। তো আমি গেলাম জামাতে ইসলামের অফিসে। এটা হচ্ছে আজাদ প্রোডাক্টের যে অফিস আছে মতিঝিলের, তো ওর পাশে গেলাম। সেখানে যাওয়ার পরে ওখানকার যে আমির ছিল বুলবুল সাহেব, উনি আবার গেছে রাজশাহীতে। ফোন দিলাম, বললো যে আমি তো 12 তারিখে পরে আসবো। আজকে হলো 12 তারিখ, এই যে আমি কথা বলতেছি, আজকে হলো 12 তারিখ, 12 তারিখের পরে উনি আসবো। ঠিক আছে। তো আমার ধৈর্য কুলা ছিল না, আমি গেলাম সেখান থেকে ওই বিএনপি পার্টি অফিসে, কাকরাইলে বিএনপি পার্টি অফিসে গেলাম। যে দেখেন রাজনীতি তো চিরকালই চলতে থাকবে, এই খেলা তো থামবে না। তো আমার একটা ভাগ্নে নিরীহ, ও তো কোনো রাজনীতি করে না, এই হিসেবে যদি একটু বিবেচনা করেন, আপনারা বললে হয়তো কিছুটা সহজ হবে বিষয়টা। একটু লিখে দিল যে না, সন্দেহজনকভাবে তো আমরা এই করছিলাম, কিন্তু প্রমাণিত হলো যে সে আসলে এই সমস্ত কাজে জড়িত না বা লিফলেট বিলি করে নাই। কিন্তু সেখানে তারা আমাকে খুবই বাজে ব্যবহার করলো, অপমান অবদস্থ করলো আর কি। তার মানে কি গোপালগঞ্জের সবাই দোষী, বিষয়টা এরকম তো আর কি ব্যাপারটা। যাক, পরে আমি কি করব, সেখান থেকে পরে প্রাণটা নিয়ে কোনো রকম ফিরে আসছে আর কি, এই অবস্থা। আর ওই যে ডিবি কার্যালয়ে এসে মোবাইলে ফোন দিছিলাম, রিং হয় কিন্তু ধরে না। এই বিষয় আর কি। মানে কি জানি অপরাধ করে ফেলাইছি আমরা, কি একটা যা খুশি সরকার করবে। যাক, এখন যেহেতু ওই যে যাকে ধরে নিয়ে গেছে সাদ্দাম, ওর ভাই অনেক কষ্ট করে কিছু টাকা বাড়ির থেকে আনছে, সেই টাকাগুলো সব শেষ হয়ে গেছে। সে একটা ছোটো চাকরি করে, তাও মাত্র কয়েক মাসে, 4-5 মাস হয়তো 6 মাস হবে আর কি হচ্ছে। তো তার কাছে তো তেমন টাকা নাই, সামান্য বেতন, নিজে চলতে পারে না। সে এখন টাকা কোথায় পাবে? যেগুলো আনছিল ধার কর্জ করে তা তো প্রায় সব শেষ। এই অবস্থা, তো একটা ফ্যামিলি পঙ্গু হয়ে গেছে আর কি, এই কারণে এই যে এত কথাগুলো বললাম, সেই উকিল। তবে উকিল নিঃসন্দেহে খুবই ভদ্র, উনি খুবই অমায়িক লোক। তো উনি আমাদের অবর্তমানে, আমাদের অজ্ঞাতেই তিনি ওই ছেলেটার পক্ষে ওকালতি করছে। উনি টাকা পয়সা চায় নাই এবং বলছে না, আমি টাকা পয়সা না দিলেও আমি মামলা লড়ে যাব। তারপরেও কিছু তো খরচাপাতি লাগে। আমরা যে বৃহস্পতিবারে আর কি, গত বৃহস্পতিবারে, কয় তারিখ ছিল আমার স্মরণ নাই, 2 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের যে প্রথম যে বৃহস্পতিবার আর কি, ওই দিনে আমরা আর কি উকিলদের তো কিছু দিতেই হয়, তাই না? আমরা কোর্টে ওঠার আগেও দিছি, আবার কোর্টের থেকে নামার পরেও দিছি। দেওয়ার পরে ওই যে বাড়ির থেকে যে টাকাগুলো আনছিল 30,000 টাকা, ওই 30,000 টাকা শেষ হয়ে গেছে। এখন সে কোথায় টাকা পাবে বলেন? এখন টাকা তো নাই, তাই না? টাকা নাই, এখন কোথায় টাকা দেবে? এখন তো এখন জীবন দেওয়া ছাড়া কোনো পথ নাই। তারপরে এখন যদি টাকা অনেক কষ্ট করে ধার কর্জ করে ম্যানেজ করা হয়, তারপর ছাড়বে না, কারণ নির্বাচনের আগে হয়তো ছাড়বে না আর কি। কারণ এটা রাষ্ট্রীয় কাজ তো। তো ভালো, পুলিশকে যা বলবে পুলিশ ঠিক কুকুরের মতো সেই নির্দেশটাই পালন করবে। পুলিশকে বলবে যে তুমি গুলি করো, গুলি করবে। একটু যেহেতু কুকুর শব্দটা মুখ দিয়ে চলে আসছে, একটু কথা বলি। সেটা হচ্ছে যে মনে করেন যে গাজীপুরে, সাভারে, মিরপুরে অথবা নারায়ণগঞ্জে গার্মেন্টসের কর্মীরা আন্দোলন করছে। কেন আন্দোলন করছে? কারণ তাদের 6-7 মাসের বেতন ভাতা বন্ধ, টাকা দিচ্ছে না, তাদের করুণ অবস্থা, বাসা ভাড়া দিতে পারছে না, ঘরে চাল নাই, ডাল নাই, খাওয়া বন্ধ। তো এই জন্য তারা আন্দোলন করছে।
এখানে পুলিশ যেতে পারে বা মানবাধিকার কর্মী তারা যাবে, যাওয়ার পরে বলবে যে তোমরা এক জায়গায় বসো, একটা স্কুলে বা একটা টিভি একটা মাঠে অথবা কোনো একটা জায়গায় বসো, আমরা এটা নিয়ে আলোচনা করি। গার্মেন্টসের মালিক পক্ষ এবং তোমাদের মধ্য থেকে কয়েকজন নেতৃস্থানীয় এসে আলোচনা করি, এভাবে না। কিন্তু না, পুলিশে যাইয়া কাঁদানে গ্যাস মারে, গুলি করে, দেখা গেলো যে 2জন বা 3জন মারা গেছে আর বাকি 20-25 জন আহত। এইটা হচ্ছে পুলিশের কাজ আর কি। কারণ পুলিশ তো দেশের নিরাপত্তার জন্য নিয়োজিত। ওনারা ইচ্ছে করলে মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে, এই নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য। কিন্তু এই নিরাপত্তা করতে যে আমাদের নিরাপত্তাগুলো শেষ হয়ে যাচ্ছে, এটা পুলিশটা হয়তো বোঝে না। আর পুলিশের পোশাক পরলে হয়তো তাদের সেই সেন্স থাকে না, এটা আর কি। যাক, তো মৃত্যুই শেষ কথা নয়। মানুষ কিন্তু আসলে মরে না। আমাদের এই যে দেহ, আমাদের এই মাটির দেহ মাটিতে মিশে যায়, কিন্তু আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা, এই আত্মাটা আবার আত্মার জগতে চলে যায়। ওই যে পবিত্র কোরআন শরীফে সূরা বাকারা 34-25 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি যখন আমার রূহ আদমের মধ্যে ফুঁকে দিলাম তখন শ্বশুল হয়ে গেল। এই যে প্রাণ বায়ুরূপ যে আত্মা আল্লাহ ফুঁকে দিলেন, তো সেই প্রাণ বায়ুরূপে তো বিলীন নাই, কারণ সেটা তো সৃষ্টিকর্তারই অংশ, নাকি বলেন? হ্যাঁ, কোনো কিছুরই বিলীন নাই, আছে শুধু পরিবর্তন। এটা হলো মূল বিষয়। তাই মৃত্যুই শেষ কথা নয়। আজকে যারা পুলিশ বাহিনী হয়ে গুলি করতেছে এবং অন্যায়ভাবে নিরীহ মানুষদেরকে হয়রানি করতেছে, গুলি করে মারতেছে, যারা র্যাবে আছে, যারা সেনাবাহিনীতে আছে, তাদেরও একদিন বিচার হবে। তবে এটা শুধু দীর্ঘ পথ। মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা মরার পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটাই আমরা যেহেতু সৃষ্টি, একটা স্রষ্টা তো অবশ্যই আছেন। স্রষ্টা যদি না থাকতো, স্রষ্টা যদি নাই থাকতেন, তাহলে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিনরাত, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, সকাল সন্ধ্যা, এই যে নান্দনিকভাবে এবং প্রশংসিতভাবে যে পরিবর্তিত হচ্ছে, এটা হতো না। নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছে, তবে তিনি এতই বড়, এতই বিশাল, এতই ব্যাপক, এতই অসীম যে তাকে আমরা এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বা আমরা উপলব্ধি করতে পারি না, অথবা এই ক্ষুদ্র চোখ দ্বারা দেখতে পারি না। এটাই মূল কথা। এখন যারা এভাবে অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, তাদেরও একদিন বিচার হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। কারণ এটা সুনিশ্চিত, যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান সে পাবে, কোনো সন্দেহ নেই। আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আপনারা তো প্রথমেই শুনলেন, তাই না? এখন মনে করেন যে এর সাথে যে লোকটা, একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে সাদ্দাম, যাকে ধরে নিয়েছে পুলিশে, এ খুবই গরিব মানুষের ছেলে, নিজে লেবারি করে খায়, অনেক কষ্ট করে করে লেখাপড়া করে। কিন্তু এর সাথে যাকে ধরে নিয়েছে, এরা হচ্ছে ফরিদপুরে ডক্টর কামাল ইবনে ইউসুফ, যিনি ছিলেন যোগাযোগ মন্ত্রী ছিলেন একবার, তারপরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন একবার। তাদের আত্মীয় স্বজন আর হচ্ছে গিয়ে আত্মীয় স্বজন প্লাস তাদের বিশাল ব্যবসা আছে। আমি কথা বলে দেখছি যে তাদের বিদেশে, অর্থাৎ সৌদিতে বা অন্যান্য দুবাইতে কোথায় জানি স্বর্ণের ব্যবসা আছে বিশাল। তারা যে 20,000 টাকা দিচ্ছে, 20,000 টাকা, তারা 20 লাখ টাকা দিলেও তাদের টাকার কিন্তু ঘাটতি নাই। কিন্তু এই যে যাকে ধরে নিয়ে গেছে সাদ্দাম, এ খুব গরিবের ছেলে, এর কাছে 20টা টাকা দেওয়াই খুব কষ্টকর। এখন যাক, তারপরে বাড়ির থেকে আনা হয়েছে, আমার থেকেও কিছু খরচ করছি, প্রচুর খরচ হয়ে গেছে। এখন যে টাকা দেব, সেই সঙ্গতি তো এখন আর নাই। আমি অসুস্থ, সত্যিকারে অত অসুস্থ, আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এত সময় শুয়ে কথা বলতেছি। এই হলো অবস্থা। আমি ধুলাবালির ভিতর, তারপরে এই কয়েকদিন টেনশনে আমার ঘুম খাওয়া নাওয়া নাই আর কি। তারপরে ধুলাবালি ময়লার কারণে আমি সত্যিকারে অসুস্থ, তাই শুয়ে কথা বললাম আপনাদের সাথে। উকিল সাহেবই ফোন দিয়েছিল। উকিল সাহেব ফোন দেওয়ার পরে বলতেছে যে ওরা তো 20,000 টাকা দিয়েছে, আপনি হয়তো এর আগেই বলছে যে আমার 15,000 টাকা বা 10,000 টাকা দেন, কিন্তু এই টাকা দেওয়ার তো সঙ্গতি নাই, আমারও নাই। আমি একটু কথা বলি আপনাদের, নইলে আবার এই ভিডিওটা অপূর্ণ হয়ে থাকবে। আমি একটা এনজিওতে চাকরি করতাম 18 বছর।
18 বছর চাকরি করার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল যে আমাদের দেশ মধ্যমায়ের দেশ হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। তো বিদেশিরা ফান্ড বন্ধ করে দিলে মেরি স্টপসে ছিলাম আমি। তো সেই মেরি স্টপসটা বন্ধ হয়ে যায় আর কি। কিছু কিছু প্রতিষ্ঠান তাদের আছে যারা নিজেদের আয় দিয়ে চলতে পারতেছে, আর বাকিগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি আর সেই চাকরিটাও চলে গেছে আর কি। আমি এখন বেকার অবস্থা আর কি। এদিকে আমি বেকার, আমার ভাগ্নেটার এই করুণ অবস্থা হলো, এই আর কি। হ্যাঁ, সব মিলে আছি, কিন্তু আহ, সত্য কথা কেউ বলতে রাজি না, আর সত্যকে কেউ বুঝতেও রাজি না। স- সত্য কথা কেউ শুনতেও রাজি না আর কি। যাক, দেখা যাক কি হয়। আপনারা আমার সাথে থাকেন। আমার চ্যানেলের নাম আছে ধর্মজগৎ। আমি অনেক উল্টোপাল্টা কথা বলি, ধর্মের কথাই বলি। যে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর এই ধর্ম আছে, প্রত্যেকটা প্রাণীর ধর্ম আছে, প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ ধর্ম আছে, কিন্তু মানুষের কোনো ধর্ম নাই। তাই মানুষের জন্য ধর্মের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।